জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান বা যে হত্যাকাণ্ড তার প্রেক্ষিতে জাতিসংঘের পক্ষ থেকে যে তদন্ত প্রতিবেদন করা হলো, যে সুপারিশ দেওয়া হলো, সেই সুপারিশগুলো কিভাবে বাংলাদেশ সরকার বাস্তবায়ন করবে সেই জায়গাটাই আমাদের মূল চাওয়াটা। এটা রোডম্যাপ চাচ্ছে সরকার এটাকে কিভাবে নিচ্ছে এবং কিভাবে এই সুপারিশগুলো বাস্তবায়ন করতে পারে। সেই জায়গা থেকে আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশের উদ্যোগে আয়োজিত আজকে যে সংবাদ সম্মেলন আমরা একত্রতা ঘোষণা করছি। দ্বিতীয়ত কয়েকটা বিষয় একটু উল্লেখ করতে চাই, সেটা হলো জাতিসংঘের এই টিমটা কিন্তু তারা নিজেরাই বলছেন যে আরও অধিক তদন্ত করার প্রয়োজন আছে। তার মানে এই তদন্ত প্রতিবেদনটা যে সম্পূর্ণ সেটা না, আরও অধিক তদন্ত করার দরকার। এই কারণে কারণ আমরা সহজেই একটা জিনিস বিশ্লেষণ করি, 1400 ব্যক্তি নিহত হলো, হাজার হাজার ব্যক্তি আহত হলো। যে সমস্ত ব্যক্তি নিহত হলো সে তো মারাই গেল, কিন্তু সেই ব্যক্তি নিহত হওয়ার পরে তার উপর যারা নির্ভরশীল ওই পরিবারে তাদের অবস্থাটা কি, তাদের মানবাধিকার, তাদের মৌলিক অধিকারের জায়গাটা কোথায়, সেই জায়গাটা কিন্তু খুব একটা ক্লিয়ার না। যে সেবার মানে উদাহরণস্বরূপ বলি যে আমি হয়তো মারা গেলাম, কিন্তু আমার পরিবার হয়তো 5 জন সদস্য আমার আয়ের উপর নির্ভরশীল, কিন্তু আমার মৃত্যুর পরে ওই 5 জন ব্যক্তির অবস্থানটা কি, আসলে ওই 5 জন ব্যক্তির মানবাধিকার কিভাবে রাষ্ট্র বা সরকার অ্যাড্রেস করছে বা দেখছে, সেটা একটু ভাবার জায়গা। দ্বিতীয়ত হলো যে যারা আহত হলো তাদের চিকিৎসার বিষয়ে সরকার বা রাষ্ট্রের পক্ষ থেকে কী উদ্যোগ নেওয়া হচ্ছে। আমরা এখনও দেখতে পাই যে অধিকাংশ যারা ক্ষতিগ্রস্ত ব্যক্তি তাদের সঙ্গে যখন আলোচনা করা যায় তাদের মাধ্যমে জানা যায় এইটাই যে তারা প্রাথমিক তাদের চাওয়া হলো তাদের খাদ্যর, তাদের চিকিৎসার, তাদের উপর যে অন্যায় অবিচার করা হলো আইনগত যে প্রতিকার সেটা কিন্তু তাদের প্রাথমিক চাওয়া না। তাদের প্রথম চাওয়াটা হলো তারা দুবেলা দুমুঠ খেয়ে বাঁচতে চায়, তাদের চিকিৎসা দরকার, এইটা তারা ইনশিওর করতে চায়। বাট তারা ন্যায় বিচার চায়, তাদের বিরুদ্ধে যে কথিত যে তাদের বিরুদ্ধে যে মানে যে হত্যাযোগ্য চালানো হলো বা যে অন্যায় করা হলো তার প্রতিকার তারা চায়, কিন্তু প্রাথমিকভাবে তাদের চাওয়া হলো তাদের দৈনন্দিন বা জীবনযাপনের যে ইয়েটা উৎসটা, সেই উৎস তারা খুঁজতে চায়। 5টি বিষয়কে মূলত আসলে জাতিসংঘের এই টিমটা উল্লেখ করছে। তার মধ্যে একটা বিষয় একটু আলোকপাত করতে চাই, জবাবদিহিতা এবং বিচার ব্যবস্থার জায়গাটা। আমরা স্বাধীন বিচার বিভাগের কথা দীর্ঘদিন যাবৎ বলে আসছি। আসলে স্বাধীন বিচার বিভাগ আমাদের দেশে আমরা এখনো দেখতে পাই না। আমরা যদিও এই সরকারের আমলেই বা এই সরকার দায়িত্ব গ্রহণের আগে আমাদের প্রত্যাশা ছিল যে হয়তো 8ই আগস্টের পরে আমরা বিচার বিভাগ কিছুটা হলেও স্বাধীন দেখতে পাবো। আমি একদম পুরোপুরি স্বাধীন আশা করছি না, দীর্ঘদিনের জঞ্জাল হয়তো দুদিনে শেষ হবে না, বাট কিছু ইনিশিয়েটিভ থাকার দরকার ছিল যেগুলো আমরা এখন আমাদের নজরে পড়ছে না। প্রথমত ভুক্তভোগীদের ক্ষতিপূরণের জায়গাটা, ভুক্তভোগী কে আসলে? যে ভুক্তভোগী হওয়ার পরে মারা গেল তার তো ক্ষতিপূরণ প্রয়োজন নেই, ক্ষতিপূরণ দরকার তার উপর যারা নির্ভরশীল তাদের দরকার, এবং পর্যাপ্ত ক্ষতিপূরণ এটা আমাদের সাথে একটা ভেগ কথা। আসলে পর্যাপ্ত ক্ষতিপূরণ বলে কোনো কথা নেই। পর্যাপ্ত 1 লাখ, 5 লাখ, 10 লাখ, 1 কোটি টাকা হতে পারে পর্যাপ্ত, বাট তার জন্য তো এটা পর্যাপ্ত নাও হতে পারে যাকে আমি দিচ্ছি। সেই কারণে আমার দৃষ্টিতে আমরা মনে করি পর্যাপ্ত কথার পরিবর্তে তার ন্যায্য ক্ষতিপূরণ দরকার এবং পাশাপাশি পুনর্বাসনের ব্যবস্থা থাকা দরকার। আমি যদি ক্ষতিপূরণ দিয়ে থাকলে, আমরা যদি রানা প্লাজা যারা ভুক্তভোগী তাদের দিকে তাকাই, তারা কিন্তু অনেক টাকা হয়তো রানা প্লাজা ক্লেম অ্যাডমিশন থেকে তারা পেয়েছে, অনুদান হিসেবে পেয়েছে, কেউ 50 লাখ, কেউ 10 লাখ, কিন্তু এটা কি আসলে পর্যাপ্ত? তাদের এখন অনেকে ওই ব্যথা তারা বহন করে চলছে, তাদের কর্মসংস্থানের সুযোগ নাই, তারা এখনও তারা চিকিৎসাধীন আছে। তো সেই কারণে ক্ষতিপূরণের পাশাপাশি পুনর্বাসন বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। প্রতিবেদনে কিন্তু বলা হয়েছে যে এই প্রতিবেদন যেটা, এটা আরো বেশি ইনভেস্টিগেট করতে হবে। তো এই ইনভেস্টিগেট কে করবে সেই বিষয়ে কিন্তু আমরা খুব একটা পরিষ্কার ধারণা পাই না।
আর বরকত ভাই অলরেডি অনেকগুলো বলে গেছে, যেগুলো আমি বলতে চাই না, কিন্তু মনে হচ্ছে যে এই যে আহত যারা হয়েছে তাদের জন্যই আমরা শুনেছি যে পর্যাপ্ত ফান্ড আসছে এবং সেই ধরনের একটা পরিকল্পনা করা হয়েছে তারা যাতে সুস্থ জীবন ফিরে পায়। কিন্তু সেইটা আসলে কতটুকু হচ্ছে, এরকম যে তথ্যগুলো আছে, এই যে সুপারিশে যে ইনফরমেশন যেগুলো আছে, সেই বিষয়গুলো নিয়ে আমাদের এখন বর্তমানে কি হচ্ছে সেরকম প্রতিবেদন কিংবা কোনো কিছু কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তা আমার কাছে মনে হয় যে সেইগুলো আরও বেশি উন্মুক্ত করা উচিত এবং আরও বেশি এটা তথ্য সংগ্রহ করা উচিত। আমি সবশেষে বলতে চাই যে এই যে আমাদের যে বৈষম্য বিরোধী যে আন্দোলন হলো, এই আন্দোলনের সময় আমরা কিন্তু একটা খবর পেয়েছি, আমরা জেনেছি, পত্রিকায় দেখেছি যে অনেকে মারা গেছে, তাদেরকে পুড়িয়ে ফেলা হয়েছে, তাদেরকে বডি নিশ্চিহ্ন করা হয়েছে, হসপিটালেও দেখা গেল অনেকের কোনো তথ্য উপাত্ত নাই। তো এই যে এইগুলো কোথায় গেছে সেই চিত্রও কিন্তু আমাদের কাছে নাই। তো আমার কাছে মনে হয় এই বিষয়গুলো এখনও আরও বেশি বিবেচনায় নিয়ে আসা উচিত। এবং এই প্রতিবেদনটা অত্যন্ত শক্তিশালী একটি প্রতিবেদন, যদিও এর কিছু দুর্বলতার কথা আমরা আমাদের বক্তব্য এসছে, আমরা বলেছি, তারা নিজেরাও বলেছেন যে তাদের এই কিছু কোথায় কোথায় তারা তাদের প্রতিবেদনে তাদের ঘাটতি আছে, আরও পর্যাপ্ত সময় পেলে আরও বেশি জায়গায় যেতে পারলে আরও তারা করতো। তো সে কারণে তা সত্ত্বেও যে প্রতিবেদনটি এসছে এটি আমি মনে করি একটি ঐতিহাসিক দলিল, এবং এটি দলিল হিসাবে না, যেটা আমাদের ইফতেখার ভাই বলেছেন, এটাকে আমাদের বাংলাদেশকে ঘুরে দাঁড়ানো দরকার। আমরা নানা দিক থেকে বিপর্যস্ত, অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, মানবাধিকারের দিক থেকে এবং আমাদের সুশাসনের দিক থেকে আমরা যে এই গত 50, 52, 54 বছর ধরে বিপর্যস্ত হচ্ছি, এই জায়গা থেকে ঘুরে দাঁড়াবার একটি ইনস্ট্রুমেন্ট হিসেবে এটাকে ব্যবহার করা যায় এবং ব্যবহার করতে হবে। সংস্কার করলে কোনো সংস্থার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয় না, বরং আরও উন্নত হয়, আরও উজ্জ্বল হয়। যদি কারো ভুল ত্রুটি সংশোধন করা হয় তাতে কোনো প্রতিষ্ঠানের ক্ষতি হয় না, তার ভাবমূর্তির কোনোভাবে ক্ষুণ্ণ হয় না। এই যারা মনে করেন এটা ক্ষুণ্ণ হয়, আসলে তারা কলোনিয়াল মাইন্ডসেটে সাফার করছেন। এই জায়গার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।